সরকারের নিরপেক্ষতা নিয়ে প্রশ্ন উঠলে 15 বছরের ত্যাগের সঙ্গে বেইমানি হবে বলছে বিএনপি। নির্বাচনের সময় যথেষ্ট নিরপেক্ষ থাকবে সরকার, জানালেন উপদেষ্টা। নিরপেক্ষতা নিয়ে নির্বাচন হবে, সেদিকে এগিয়ে যেতে হবে। নিরপেক্ষতা নিয়ে যদি প্রশ্ন জাগে, এই 15 বছর ত্যাগের যে রক্ত দিয়েছে, প্রাণ দিয়েছে, তাদের প্রতি বেইমানি করা হবে। অন্তর্বর্তী সরকারই যথেষ্ট নিরপেক্ষ থাকবে বলে আমরা কনফিডেন্ট। সংস্কার কমিশনের একাধিক সুপারিশ নিয়ে আপত্তি সিইসির। ডিসেম্বরে ভোট হলে অক্টোবরের মধ্যে প্রস্তুতির তাগিদ। আমার যে ভোটার রেজিস্ট্রেশন অন্যের কাছে দিয়ে দেওয়া, নির্বাচন কমিশনের যে ম্যান্ডেট, কনস্টিটিউশনাল ম্যান্ডেট সম্পূর্ণ বিরুদ্ধে। ডিসেম্বরে যদি ইলেকশন হতে হয়, অক্টোবরের মধ্যে যাতে আমি প্রস্তুতি নিতে পারি, সেরকম ব্যবস্থা করতে হবে। দেখছিলেন প্রধান শিরোনাম। সন্ধ্যার সময়ের সঙ্গে আছি আমি ওমর ইনান। এবার অন্যান্য শীর্ষ সংবাদ। পুতুলের কানাডার নাগরিকত্বের প্রমাণ পেল দুদক। অর্থ আত্মসাতের অভিযোগ অনুসন্ধান শুরু। দাভোসে প্রধান উপদেষ্টার বৈঠকে গুরুত্ব পেয়েছে পাচারের অর্থ ফেরানো। বাংলাদেশিদের চিকিৎসায় ভারতের বিকল্প হিসেবে চীনকে ভাবছে সরকার, জানালেন পররাষ্ট্র উপদেষ্টা। বেজিংকে ভিসা সহজ করা ও ফি কমানোর আহ্বান। এবং বাংলা একাডেমি পুরস্কারের তালিকা পুনর্বিবেচনার দাবি সাহিত্যিকদের। গণহত্যায় জড়িতদের নাম থাকলে বাদ দেওয়া হবে, জানালেন ডিজি। একাডেমির সংস্কারে হচ্ছে কমিশন। অন্তর্বর্তী সরকারের নিরপেক্ষতা নিয়ে প্রশ্ন উঠলে শহীদদের রক্তের সঙ্গে বেইমানি করা হবে বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী। সকালে জাতীয় প্রেস ক্লাবে আলোচনা সভায় যোগ দিয়ে এ কথা বলেন তিনি। আলাদা এক অনুষ্ঠানে দলের আরেক স্থায়ী কমিটির সদস্য হাফিজ উদ্দিন আহমদ বলেছেন, সরকার কিংস পার্টি তৈরি করলে জনগণ মেনে নেবে না। সংস্কার ও নির্বাচনের জন্য নতুন করে আলোচনায় অন্তর্বর্তী সরকারের নিরপেক্ষতা প্রসঙ্গ। এ নিয়ে রাজনীতির মাঠে চলছে নানা যুক্তিতর্ক। জাতীয় প্রেস ক্লাবে ন্যাশনাল পিপলস পার্টির আলোচনা সভায় যোগ দিয়ে বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী বলেন, বর্তমান সরকারের নিরপেক্ষতা নিয়ে শঙ্কা থাকলে শহীদদের রক্তের সাথে বেইমানি করা হবে। ভোট ছাড়া ভিন্ন কিছু চিন্তা করলে অন্তর্বর্তী সরকার বড় ভুল করবে বলেও মন্তব্য করেন তিনি। নিরপেক্ষতা নিয়ে কোনো প্রশ্ন যাতে কারো মনে না জাগে, নিরপেক্ষতা নিয়ে যদি প্রশ্ন জাগে, তাহলে সেটা হবে এই আন্দোলনের, এই ত্যাগের, এই 15 বছর ত্যাগের যে রক্ত দিয়েছে, প্রাণ দিয়েছে, তাদের প্রতি বেইমানি করা হবে। এদিকে ঢাকা রিপোর্টার্স ইউনিটি মিলনায়তনে আলাদা আলোচনা সভায় যোগ দেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য অবসরপ্রাপ্ত মেজর হাফিজ উদ্দিন আহমেদ। তিনি বলেন, সরকারের নিরপেক্ষতা জরুরি। তারা কিংস পার্টি তৈরি করলে জনগণ মেনে নেবে না। আপনাদের যে নতুন দল করতে যাচ্ছেন ক্ষমতা থেকে বেরিয়ে আসে দলটা করেন। কারণ ক্ষমতায় থাকলে আপনাদের নিরপেক্ষতা নিয়ে প্রশ্ন উঠলে সন্তুষ্ট হবে। নিরপেক্ষ তত্ত্বাবধায়ক সরকার, ইন্টারিম সরকারের প্রধান চারিত্রিক বৈশিষ্ট্য হবে নিরপেক্ষতা। তারা সবাইকে সমান দৃষ্টিতে দেখবেন। এখানে বসে কিংস পার্টি গড়ার চেষ্টা আপনারা করবেন না। এদিকে জুলাই আন্দোলনে 422 নেতাকর্মী প্রাণ হারানোর পরও বিএনপির ভূমিকা নিয়ে সমালোচকদের জবাব দিয়েছেন দলের চেয়ারপারসনের উপদেষ্টা সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলাল। গত 20-22 বছর ধরে কখনো লাভ দিয়ে বিএনপির কোলে ওঠে, কখনো লাভ দিয়ে আওয়ামী লীগের কোলে ওঠে, কখনো লাভ দিয়ে আবার জাতীয় পার্টির কোলে ওঠে। তারা আমাদেরকে সংস্কারের সবক দেয়, যারা 71-এ মুক্তিযুদ্ধের বিরোধিতা করেছে। ফসল দিয়েছি আমরা, বীজ বপন করেছি আমরা, আগাছা পরিষ্কার করেছি আমরা, ফসল পেকেছে আমাদের সময়। আপনারা ফসল কেটেছেন, আপনাদের উপরে আক্রমণ না হয় আমরা পাহারা দিয়েছি, যে কারণে বিএনপির 422 জন নেতাকর্মী নিহত হয়েছে এই 1-1.5 মাসের আন্দোলনে। তুড়িয়ে দিয়ে সবকিছু উড়িয়ে দেওয়ার চেষ্টা করবেন না। আওয়ামী লীগ নেতারা কাদের সহায়তায় সীমান্ত পার হয়েছে তার জবাব দিতে হবে বলে জানান বিএনপির এই নেতা। কিসের বিনিময়ে তারা সীমান্ত পার হয়ে গেছে? শাতিলা শারমিন, সময় সংবাদ, ঢাকা। সরকারের সঙ্গে রাজনৈতিক দলের দূরত্ব নেই জানিয়ে আইন উপদেষ্টা বলেছেন, নির্বাচনের সময় যথেষ্ট নিরপেক্ষ থাকবে অন্তর্বর্তী সরকার। এদিকে পরিবেশ উপদেষ্টা জানান, চলতি বছর ডিসেম্বর থেকে আগামী বছর জুনের মধ্যে নির্বাচন আয়োজনের চেষ্টা চলছে। জুলাই ঘোষণাপত্রে মুক্তিযুদ্ধকে উপেক্ষা করে কিছু করা হবে না বলেও জানান তিনি।
অন্তর্বর্তী সরকারে থেকেই দল গঠন নিয়ে বিএনপির সন্দেহ প্রকাশ এবং নিরপেক্ষতা নিয়ে প্রশ্ন তোলায় রাজনৈতিক অঙ্গনে শুরু হয়েছে আলোচনা সমালোচনা। এর মধ্যেই রোববার এক ফেসবুক পোস্টে আইন উপদেষ্টা আসিফ নজরুল লেখেন, বিএনপির সাথে ছাত্র নেতাদের বা গণঅভ্যুত্থানের শক্তিগুলোর মধ্যে কোনো দূরত্ব বা ভুল বোঝাবুঝি কাম্য নয়। এদিন সচিবালয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে আইন উপদেষ্টা জানান, রাজনৈতিক দলের সঙ্গে সরকারের কোনো দূরত্ব নেই। নির্বাচনের সময় অন্তর্বর্তী সরকার যথেষ্ট নিরপেক্ষ থাকবে। এখনই উপদেষ্টা পরিষদে পরিবর্তন আসার মতো পরিস্থিতিও তৈরি হয়নি বলেও জানান ডক্টর আসিফ নজরুল। আমরা এখানে জয়েন করার পর থেকে শুনতেছি মন্ত্রী পরিষদ চেঞ্জ হবে, উপদেষ্টা চেঞ্জ হবে, সেই হবে, সেরকম কোনো আলাপ হয়নি। ভবিষ্যতে হতে পারে, কিন্তু কোনো রকম সুনির্দিষ্ট এজেন্ডা ভিত্তিক বা গুরুত্ব দিয়ে এই ব্যাপারে কোনো আলোচনা হয়নি, এটা আপনাকে নিশ্চিত করতে পারি। এটা রাজনৈতিক বক্তব্য হিসেবে বলছে। অন্তর্বর্তী সরকারই যথেষ্ট নিরপেক্ষ থাকবে বলে আমরা কনফিডেন্ট। এদিকে চলতি বছর ডিসেম্বর থেকে আগামী বছরের জুনের মধ্যে নির্বাচন আয়োজনের চেষ্টা চলছে বলে জানিয়েছেন পরিবেশ উপদেষ্টা সৈয়দা রিজওয়ান হাসান। গ্রিন রোডের পানি ভবনে এক কর্মশালা শেষে সাংবাদিকদের এ কথা জানান তিনি। কমিশনগুলোর চূড়ান্ত প্রতিবেদনের ভিত্তিতে সংস্কার প্রক্রিয়াকে এগিয়ে নেওয়াকে সরকারের মূল কাজ উল্লেখ করে রিজওয়ানা বলেন, জুলাই ঘোষণাপত্রে মুক্তিযুদ্ধকে উপেক্ষা করে কিছুই করা হবে না। নির্বাচন নিয়ে পরিকল্পনা আমাদের মাননীয় প্রধান উপদেষ্টা মহোদয় বলেছেন যে ডিসেম্বর থেকে জুনের মধ্যে নির্বাচন অনুষ্ঠিত হবে। সংস্কার হওয়ার যে প্রক্রিয়াটা, সেই প্রক্রিয়াটা উপরে জোর দিতে হবে। সেই প্রক্রিয়াটা যেন স্বচ্ছ হয়, এটা যেন অন্তর্ভুক্তিমূলক হয়, এটা যেন সকলকে জানিয়ে হয়। সেটা যখন নিশ্চিত করা যাবে, দেখবেন এই অনেকগুলো প্রশ্নেরই কিন্তু উত্তর পাওয়া যাবে। এর বাইরেও নির্বাচনে আওয়ামী লীগ অংশ নেবে কি নেবে না তা সরকার নয়, বরং একান্তই সেই দলের সিদ্ধান্ত বলেও মন্তব্য করেন পরিবেশ উপদেষ্টা। রাজনীতির মাঠে ফিরবে বা ফিরবে না, সেটা সেই দলের উপর নির্ভর করে। আল আমিন তুষার, সময় সংবাদ, ঢাকা। নির্বাচন ব্যবস্থা সংস্কার কমিশনের বেশ কিছু প্রস্তাবে ইসির স্বাধীনতা খর্ব হতে পারে বলে আশঙ্কা প্রকাশ করেছেন প্রধান নির্বাচন কমিশনার এএমএম নাসির উদ্দিন। সকালে আগারগাঁও নির্বাচন ভবনে তিনি বলেন, ডিসেম্বরে ভোট হলে অক্টোবরেই প্রস্তুতির ব্যবস্থা নিতে হবে। এদিকে রংপুরে নির্বাচন কমিশনার আবুল ফজল মোহাম্মদ সানাউল্লাহ বলেছেন, হারানো নির্বাচনী ব্যবস্থা ফিরিয়ে আনা এবারের ভোটে প্রধান চ্যালেঞ্জ। রোববার সকালে আগারগাঁও নির্বাচন ভবনে নির্বাচন কমিশন বিটে কর্মরত সাংবাদিকদের সংগঠন আরএফইডি আয়োজিত অনুষ্ঠানে অংশ নেন প্রধান নির্বাচন কমিশনার এএমএম নাসির উদ্দিন। চলমান সংস্কার, সীমানা পুনর্নির্ধারণ, নতুন দল নিবন্ধন সহ নানা বিষয়ে প্রশ্নের জবাব দেন তিনি। নির্বাচন ব্যবস্থাকে ঢেলে সাজাতে সংস্কার কমিশনের সুপারিশের বেশ কয়েকটি দিক তুলে ধরে আপত্তি জানান সিএসি। বলেন, এতে স্বাধীনতা খর্ব হতে পারে ইসির। আমার যে ভোটার রেজিস্ট্রেশন অন্যের কাছে দিয়ে দেওয়া অথবা যে ডিলিমিটেশন অন্যের কাছে দেওয়া, এটা আমার নির্বাচন কমিশনের যে ম্যান্ডেট, কনস্টিটিউশনাল ম্যান্ডেট সম্পূর্ণ বিরুদ্ধে, স্পিরিটের বিরুদ্ধে। আমরা কোনো পার্লামেন্টারি স্ট্যান্ডিং কমিটির উপর নির্ভরশীল হতে চাই না। আমাদের স্বাধীনতা অক্ষুণ্ণ রাখার জন্য এই জিনিসটা বাদ দিতে হবে। সিএসি বলেন, ডিসেম্বরে ভোট করতে হলে অক্টোবরের আগেই সংস্কারের সব কাজ শেষ করতে হবে। যদি ডিসেম্বরে যদি ইলেকশন হতে হয়, আমি সেটাই বলছি, হতে হয়, তাহলে অক্টোবরের মধ্যে যাতে আমি প্রস্তুতি নিতে পারি সেরকম ব্যবস্থা করতে হবে। আওয়ামী লীগ ভোটে অংশ নিতে পারবে কিনা এমন প্রশ্নের জবাবে সিএসির সাফ উত্তর, এটা রাজনৈতিক সিদ্ধান্ত। অনেক পলিটিক্যাল ডিবেট চলছে, তো উই আর অলসো ওয়েটিং টু সি হাউ দি পলিটিক্যাল ডিবেট ইজ গোয়িং টু বি রিজলভড। আওয়ামী লীগ ইলেকশন করবে কি করবে না, এটা রাজনৈতিক সিদ্ধান্ত হবে, রাজনৈতিক দল সিদ্ধান্ত নেবে। এদিকে রংপুর আঞ্চলিক নির্বাচন কার্যালয়ে মত বিনিময় সভায় অংশ নিয়ে নির্বাচন কমিশনার মোহাম্মদ সানাউল্লাহ জানান, হারানো নির্বাচনী ব্যবস্থা ফিরিয়ে আনাই হবে ইসির বড় চ্যালেঞ্জ। বর্তমান নির্বাচন কমিশনের অধীনে যা যা করা প্রয়োজন তাই করা হবে, যাতে করে সবাই সমভাবে সবার দিকে তাকান। বিগত সময়ে প্রিজাইডিং ও পোলিং অফিসাররা সঠিকভাবে কাজ করতে পারেনি দাবি করে তিনি জানান, এবার দায়িত্ব দেয়া হবে নিরপেক্ষদের। যা যা করা প্রয়োজন। কাউসার চৌধুরী কুমু, সময় সংবাদ, ঢাকা। এবার সূচনা ফাউন্ডেশনের নামে রাষ্ট্রের অর্থ আত্মসাতের অভিযোগে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা কন্যা সাইমা ওয়াজেদ পুতুলের বিরুদ্ধে অনুসন্ধান শুরু করেছে দুদক। সংস্থাটি বলছে, এনবিআরের উপর অবৈধ প্রভাব খাটিয়ে ফাউন্ডেশনকে করমুক্ত করা ও মানুষকে জোর করে চাঁদা দিতে বাধ্য করা হতো। মহাপরিচালক জানান, পুতুলের কানাডার নাগরিকত্বের প্রমাণও মিলেছে। তাকে দেশে ফেরাতে উদ্যোগ নেওয়া হবে।
2014 সালে অটিজম শিশুদের মান উন্নয়নে শেখ হাসিনা কন্যা সাইমা ওয়াজেদ পুতুলের নেতৃত্বে প্রতিষ্ঠিত হয় সূচনা ফাউন্ডেশন। প্রতিষ্ঠার পর থেকে সরকারি অনুদানের পাশাপাশি সামাজিক রাজনৈতিক সংগঠনের পক্ষ থেকেও জমা হতে থাকে মোটা অঙ্কের টাকা। দুদক বলছে, ক্ষমতার প্রভাব খাটিয়ে জোরপূর্বক ফাউন্ডেশনের সদস্য করা ও অনুদান দিতে বাধ্য করেন পুতুল। এমনকি প্রতিষ্ঠানে অনুকূলে দান করা অর্থের উপর বছরের পর বছর আয়কর মওকুফ করে জাতীয় রাজস্ব বোর্ড। এভাবে রাষ্ট্রের টাকা লোপাট করেন শেখ হাসিনা কন্যা। এছাড়া স্বাস্থ্য মন্ত্রণালয়ের অটিস্টিক সেলকে ব্যবহার করে প্রকল্পের নামে 450 কোটি টাকা লোপাট সহ নিয়েছেন নানা সুবিধা, যা খতিয়ে দেখছে সংস্থাটি। সূচনা ফাউন্ডেশন, দ্বৈত নাগরিকত্ব, সবগুলো বিষয়ে আমাদের অনুসন্ধান দল কাজ করছেন এগুলি নিয়ে, এবং এগুলিও প্রাপ্তি সাপেক্ষে এগুলি পর্যালোচনা করবেন। সেগুলির সাথে তার নিয়োগ, তার অর্থ আত্মসাৎ কিংবা কর ফাঁকির সবগুলো বিষয়ই অনুসন্ধান দল বিবেচনা করবেন। পুতুলের কানাডার নাগরিকত্বের প্রমাণও পেয়েছে দুদক। বলছে, মামলার আসামি হিসাবে তাকে দেশে ফেরাতে উদ্যোগ নেওয়া হবে। আপনারা সবাই জানেন তিনি দেশের বাইরে আছেন, সুতরাং তাকে দেশে ফেরত আনার বিষয়ে কী কী কার্যক্রম গ্রহণ করা যেতে পারে সেই সবগুলো বিষয়ে আমাদের অনুসন্ধান দল বিবেচনা করবেন। এদিন সাবেক ধর্মমন্ত্রী ফরিদুল হক খান ও তার স্ত্রীর বিরুদ্ধে 4 কোটি টাকার অবৈধ সম্পদ ও 52 কোটি টাকার সন্দেহজনক লেনদেনের অভিযোগে মামলা করেছে দুদক। তাসলিম তৌহিদ, সময় সংবাদ, ঢাকা। দাভোসে প্রধান উপদেষ্টার বৈঠকে শেখ হাসিনার আমলে পাচার করা অর্থ ফিরিয়ে আনার বিষয়ে আলোচনা হয়েছে। বিকেলে সংবাদ সম্মেলনে এ কথা জানান প্রেস সচিব শফিকুল আলম। বলেন, অন্তর্বর্তী সরকারের প্রতি সমর্থন জানিয়েছেন জার্মান চ্যান্সেলর। দেশটির সঙ্গে বাণিজ্যের নতুন দ্বার উন্মোচিত হবে বলেও জানান তিনি। পাচারকৃত টাকাটা ফিরে আনা, বাট এটার জন্য যত দ্রুত মুভ নেওয়া দরকার, ইন্টারিম গভর্নমেন্ট প্রত্যেকটা মুভই নিয়েছে। সেন্ট্রাল ব্যাংকের থেকে টাস্ক ফোর্স করে দেওয়া হয়েছে, আবার অ্যাসেট রিকভারি কমিটি করে দেওয়া হয়েছে, এবং এটার 11টা BFIUর 11টা টিম কাজ করছে। আমরা ওয়ার্ল্ডের টপ কনসালটেন্সি এজেন্সিদের সাথে কথা বলছি, যার মধ্যে KPMG এক অন্যতম, অন্যান্য অনেকগুলো আছে, তাদের সাথে করা হয়েছে এবং তাদের পরামর্শ আমরা নিচ্ছি। এই বিষয়ে আমাদের আমি বলবো যে ওয়ান অফ দ্য হাইয়েস্ট ইম্পর্টেন্স এইখানে এই গভর্নমেন্টের। যেই টাকাটা চুরি হয়েছে এটা বাংলাদেশের খেটে খাওয়া মানুষের টাকা, তাদের টাকাটা চুরি করে নিয়ে গেছে শেখ হাসিনার চোরতন্ত্রের লোকজন। ভারতের ভিসা না পাওয়ায় বাংলাদেশিদের চিকিৎসার জন্য চীনের কোন মেংকে বিকল্প হিসেবে ভাবছে সরকার। চীন সফর থেকে ফিরে ব্রিফিংয়ে এ কথা জানান পররাষ্ট্র উপদেষ্টা মোহাম্মদ তৌহিদ হোসেন। এ লক্ষ্যে চীনের ভিসা সহজ করা এবং ভিসা ফি কমানোর আহ্বান জানানো হয়েছে। ব্রহ্মপুত্র নদীতে বাঁধ নির্মাণের বিষয়ে উদ্বেগ জানালেও তিস্তা মহাপরিকল্পনা নিয়ে চীনের সঙ্গে কোনো আলোচনা হয়নি বলে জানান পররাষ্ট্র উপদেষ্টা। হসপিটাল তারা তো করে দিতে আমাদেরকে রাজি হয়েছে, বড় হসপিটাল, সেটার স্থান নির্বাচন নিয়ে কথাবার্তা চলছে। আমি বলেছি যে আমরা আমাদের হাতে সুন্দর জায়গা আছে হচ্ছে পূর্বাঞ্চলে। আমি এছাড়াও আহ্বান জানিয়েছি আরেকটি টার্সিয়ারি হসপিটাল, সেটা পাবলিক প্রাইভেট পার্টনারশিপে হতে পারে। সেটা এমনকি যদি তাদের কোনো প্রাইভেট পার্টিও এখানে আসে, যারা প্রাথমিকভাবে বড় একটা হসপিটাল করবে। জুলাই আগস্টে গণহত্যা মামলায় র্যাবের সাবেক মহাপরিচালক হারুনুর রশিদের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। রোববার শুনানিতে বলা হয়, আন্দোলন দমনে হেলিকপ্টার থেকে নির্বিচারে গুলি, গণহত্যার পরিকল্পনা বাস্তবায়ন করেছেন হারুন। তদন্তকারী সংস্থা তাকে গ্রেফতারের চেষ্টা করছে বলে আদালতকে জানিয়েছেন চিফ প্রসিকিউটর। জুলাই আগস্টের গণহত্যার মামলায় অনেক আগেই গ্রেফতার হয়েছেন সে সময়ের পুলিশ মহাপরিদর্শক চৌধুরী আব্দুল্লাল মামুন। এছাড়া ডিবি প্রধান হারুনুর রশিদ, পুলিশের বিশেষ শাখার প্রধান মনিরুল ইসলাম সহ বেশ কয়েকজনের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা চলছে। এবার সে সময়ের র্যাব প্রধান ব্যারিস্টার হারুনুর রশিদের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করলেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। প্রাথমিক অবস্থায় তার ব্যাপারে যে তথ্যগুলো পাওয়া গেছে তার ভিত্তিতে তাকে গ্রেফতার করার জন্য প্রসিকিউশনকে তারা অনুরোধ জানিয়েছিলেন। তার ভিত্তিতে আজকে আমরা পিটিশন মুভ করেছি। আদালত তাকে গ্রেফতার করে এই ট্রাইব্যুনালে হাজির করার জন্য নির্দেশ প্রদান করেছেন। মানবতাবিরোধী অপরাধের মামলায় এখন পর্যন্ত 96 জনের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেছেন বিশেষ ট্রাইব্যুনাল। এর মধ্যে 50%-এরও কম আসামি গ্রেফতার হয়েছেন। চিফ প্রসিকিউটর বলছেন, শুরুর দিকে দুর্বলতা থাকলেও এখন গ্রেফতারে তৎপর আইন শৃঙ্খলা বাহিনী। ভেঙে পড়া পুলিশ প্রশাসনকে একটা ব্যবহার উপযোগী পর্যায়ে নিয়ে আসার কারণেই
হয়তো বা প্রথম দিকের এই অ্যারেস্ট ওয়ারেন্টগুলো কার্যকর করা যায়নি। তো আমরা এখন বিশ্বাস করি যে এখন তারা একটা স্টেবল পজিশনে চলে এসেছেন, নিশ্চয়ই তারা বাকি ওয়ারেন্টগুলো কার্যকর করার ব্যাপারে যথাযথ পদক্ষেপ গ্রহণ করবে। বাংলা একাডেমি সাহিত্য পুরস্কার প্রাপ্তদের কেউ জুলাই গণহত্যায় জড়িত থাকলে নাম বাদ দেওয়া হবে। সঠিকভাবে যাচাই বাছাই করতে না পারায় দুঃখ প্রকাশ করেন একাডেমির মহাপরিচালক। আর সংস্কৃতি উপদেষ্টা জানান, কোটাধারী স্বার্থ ব্যবস্থা দূর করে পুরো একাডেমি সংস্কারে কমিশন করা হবে। বৃহস্পতিবার ঘোষণা করা হয় বাংলা একাডেমি সাহিত্য পুরস্কার। মনোনীতদের নাম ঘোষণার পর শুরু হয় তুমুল আলোচনা সমালোচনা। মনোনীত একাধিক ব্যক্তির বিগত সরকারের সময়ে বিতর্কিত ভূমিকা নিয়ে প্রশ্ন তোলেন অনেকে। এছাড়া এবার কোনো নারীকে মনোনীত না করায়ও সমালোচনা চলে বিভিন্ন মহলে। এ অবস্থায় ঘোষণার দুদিনের মাথায় সাময়িকভাবে স্থগিত করা হয় বাংলা একাডেমি সাহিত্য পুরস্কার। সংস্কৃতি বিষয়ক উপদেষ্টা নিজের ভেরিফাইড ফেসবুক অ্যাকাউন্টে এই তথ্য জানান। রোববার সকালে বাংলা একাডেমির মূল ফটকের সামনে জড়ো হয়ে বিক্ষুব্ধ কবি লেখকরা জানান, পুরস্কারের তালিকায় ফ্যাসিবাদী সরকারের দোসররা রয়েছেন, অথচ জুলাই অভ্যুত্থানে ভূমিকা রাখা কবি সাহিত্যিকরা নেই সেই তালিকায়। এরপর বিকেলে সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে বাংলা একাডেমির মহাপরিচালক বলেন, পুরস্কার প্রাপ্তদের কেউ জুলাই গণহত্যায় জড়িত থাকলে বাদ দেওয়া হবে। প্রধানত গত গণহত্যা এবং জনবিরোধী রাজনীতির সঙ্গে যদি কারো সরাসরি সংশ্লিষ্টতার কোনো প্রমাণ পাই তাহলে নিশ্চয়ই আমরা সেটা বাতিল করব। এ নিয়ে কথা বলেছেন সংস্কৃতি উপদেষ্টাও। জানান, কোটারি স্বার্থ ব্যবস্থা দূর করে পুরো একাডেমি সংস্কারের ব্যবস্থা নেওয়া হবে। বাংলা একাডেমির পুরস্কার প্রদানের যে প্রক্রিয়াটা, এটাই অদ্ভুত একটা প্রক্রিয়া। এটার মধ্যে ওপেননেস নাই, এটাই এক ধরনের কোটারি জিনিসের মধ্যে ফেলে। যদি নির্বাচক কমিটিকে 4টা পচা টমেটো দেওয়া হয়, 2-3টা অপশনের সবগুলোর মধ্যে গোলমাল আছে, তখন এই নির্বাচক কমিটির কিছু করার থাকে না। এতদিন বাংলা একাডেমিতে বিশেষ মতের বাইরে কেউ ঢুকতে পারত না বলেও মন্তব্য করেন সংস্কৃতি উপদেষ্টা। একাডেমিটাকে এমনভাবে আখড়া বানানো হয়েছে। প্রসূন আশিস, সময় সংবাদ, ঢাকা। দেশের বাইরের খবর। সামরিক আইন জারি করে বিদ্রোহের নেতৃত্ব দেওয়ায় দক্ষিণ কোরিয়ার অভিশংসিত প্রেসিডেন্ট ইউন সুক ইউলকে অভিযুক্ত করেছেন দেশটির আদালত। এক বিবৃতিতে বিচারকরা বলেন, সামরিক আইন জারি করে দেশে বিদ্রোহ সৃষ্টির পরিকল্পনায় দলনেতা হিসেবে কাজ করেছেন ইউল। তাকে আটক রাখার নির্দেশও দিয়েছেন আদালত। খেলার খবর। দুর্বার রাজশাহীর কারণে বদলে গেছে বিপিএল এর নিয়ম। বিসিবির বিশেষ অনুমতিতে রংপুর রাইডার্সের বিপক্ষে শুধুমাত্র দেশি ক্রিকেটারদের নিয়ে একাদশ সাজিয়েছে ফ্র্যাঞ্চাইজিটি। নির্ধারিত সময়ে প্রতিশ্রুত পারিশ্রমিক না দেয়ায় মাঠে আসেননি রাজশাহীর বিদেশি ক্রিকেটাররা। বিভিন্নভাবে তাদের মানানোর চেষ্টা করেও ব্যর্থ হয় ম্যানেজমেন্ট। পরে তাদেরকে আনতে বিসিবির পক্ষ থেকে গাড়ি পাঠানো হলেও আসেননি কেউ। বাধ্য হয়েই তাই দেশিদের নিয়ে একাদশ সাজানোর অনুমতি দেওয়া হয় রাজশাহীকে। মাঠের বাইরের নানা সমস্যার প্রভাব পড়েছে তাদের মাঠের পারফরমেন্সেও। রংপুর রাইডার্সের বিপক্ষে টস হেরে ব্যাট করতে নেমে ব্যাটিং বিপর্যয়ে রাজশাহী। মোতে 3 করেছেন জিসান আলম, 11তে আউট সাব্বির হোসেন, এমন হক বিজয় করেছেন 13, আর টপ অর্ডারে প্রমোশন পাওয়া মৃত্যুঞ্জয় চৌধুরী করেছেন 10 রান। এ পর্যায়ে শীর্ষ সংবাদ জানিয়ে দিচ্ছি আরেকবার। সরকারের নিরপেক্ষতা নিয়ে প্রশ্ন উঠলে শহীদদের রক্তের সঙ্গে হবে বেইমানি বলছে বিএনপি। নির্বাচনের সময় যথেষ্ট নিরপেক্ষ থাকবে সরকার, জানালেন আইন উপদেষ্টা। পুতুলের কানাডার নাগরিকত্বের প্রমাণ পেল দুদক। অর্থ আত্মসাতের অভিযোগে অনুসন্ধান শুরু। দাভোসে প্রধান উপদেষ্টার বৈঠকে গুরুত্ব পেয়েছে পাচারের অর্থ ফেরানো। এবং বাংলাদেশিদের চিকিৎসায় ভারতের বিকল্প হিসেবে চীনকে ভাবছে সরকার, জানালেন পররাষ্ট্র উপদেষ্টা। বেইজিংকে ভিসা সহজ করা ও ফি কমানোর আহ্বান। এই ছিল সন্ধ্যার সময়ে, সঙ্গে থাকুন সময়।